বাবা, তুমি একজন রিটায়ার্ড বিচারপতি হয়ে আমায় এখন একটা বাচ্চাকে বিয়ে করতে বলো? তাও সবেমাত্র এসএসসি পরীক্ষা দেওয়া বাচ্চা। আর ইউ সিরিয়াস? তোমার কথা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া এত ছোট মেয়ে, যখন তোমার ছেলের বউ হয়ে আসবে তখন তুমি কি সমাজে মুখ দেখাতে পারবে? সবাই তোমার বিচার বুদ্ধির ওপরে প্রশ্ন তুলবে না? তখন তুমি কি বলবে বলো বাবা? লজ্জায় মাথা কাটা যাবে না তোমার? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো সারফারাজ। তীব্র চোখের পলক বাবার দিকে দৃষ্টিপাত করছে। এমন খামখেয়ালি চিন্তা বাবা কখনো নিতে পারে না। সে শিক্ষিত, শুধু তাই না, দেশের একজন রিটায়ার্ড বিচারপতিও। তার চিন্তা ভাবনা, বিচক্ষণতা বরাবরই সারফারাজকে মুগ্ধ করত, কিন্তু আজ সে কোনোভাবেই মুগ্ধ হতে পারছে না। রিটায়ার্ড বিচারপতি আরিফ হাসান আজকের খবরের কাগজ মনোযোগ দিয়ে পড়তে পারছেন না। পারবে না, এটাই স্বাভাবিক। নিকুঞ্জ নিবাসে আজ প্রচুর শোরগোল। তাদের পৈতৃক বাড়ি এটা, ঘর ভর্তি মেহমান। ঈদ উপলক্ষে মেহমানে পুরো বাড়ি গুনগুন রব। অথচ ঈদ পেরিয়ে গেছে আজ 7 দিন। তার বড় ছেলে সারফারাজ শেহদাদ বর্তমানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। ছোট ছেলে আরাফাত শেহদাদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এই তো 2 মাস বাদে তারও রেজাল্ট বেরিয়ে যাবে। সেই সব নিয়ে তার চিন্তা নেই। তার মতোই 2 ছেলেও ভালোই মেধাবী। পড়াশোনা নিয়ে কখনো বকতে হয়নি। বড় ছেলে সারফারাজ এসেছিল বাবার অনুমতি নিতে। সন্ধ্যার ট্রেনে সে ঢাকা ফিরবে। অথচ তার বিয়ের কথা শুনে খানিকটা বিস্মিত আর বিভ্রান্ত। সবচেয়ে বিভ্রান্ত এটা শুনে তার বিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে হতে যাচ্ছে। তার বাবা কয়েক মাস আগেই নাকি গত হয়েছেন। এই মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত তাকে কি পর্যায়ে ভাবাবে, এটা সে বুঝতে পারছে না। সারফারাজ দ্বিতীয়বারের মতো আবারও বলতে আরম্ভ করলো, বাবা, তুমি যা বলছো ভেবে বলছো কি? তুমি একজন রিটায়ার্ড বিচারপতি, নিশ্চিত জানো 18 বছরের নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া আইনত অপরাধ। এরপরেও তুমি আমায় বিয়ের জন্য বলছো? আরিফ হাসান মনোযোগ দিয়েই কথাগুলো শুনছেন। এর ফাঁকে একবার চায়ের কাপে চুমুক দিলেন। ঠান্ডা হয়ে গেছে চা। চোখের চশমা খুলে পাশের টেবিলে রাখলেন। দৃষ্টি রাখলেন ছেলের ওপর। বিয়ের কথা শুনে ছেলে যতটা বিস্মিত হবে ভেবেছিলেন ততটাও বিস্মিত হয়নি। হয়তো কথাটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। দরজায় কড়া নাড়ল হঠাৎ কেউ। অতঃপর দরজা খুলে বেরিয়ে এলো একজন নারী। পরনে তার হালকা বাদামি রঙের শাড়ি, চোখের সোনালি রঙের চশমা, হাতে চায়ের কাপ। ঘরে আজ প্রচুর কাজ। এত কাজের চাপে তিনি যেন অস্থির হয়ে উঠেছেন। তার ছাপ তার চোখে মুখে ফুটে উঠেছে। সারফারাজ মায়ের দিকে তাকিয়ে রইল গম্ভীর দৃষ্টিতে। মা শাহিনুর বেগম চায়ের কাপ এগিয়ে দিলেন স্বামীর কাছে। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে বলেন, দোকানপাট এখনো ভালো করে খোলেনি। সকাল থেকে ঘুরে ঘুরেও মন মতো একটা শাড়িও পাইনি। ভাবছি আমার বিয়ের শাড়িটাই ওকে পরিয়ে দেই। তুমি কি বলো? সারফারাজ ভেতরে ভেতরে রেগে যাচ্ছে। তার মা বাবা ভেবেই নিয়েছে এই বিয়েটা সে করছে, না হলে এই শাড়ির কথা এখানে তুলবার কোনো দরকারই ছিল না। কিন্তু যতই রেগে যাক না কেন, মা বাবার মুখের উপরে সে কথা বলতে পারে না। তবু শান্ত গলায় শুধালো, কাকে বিয়ের শাড়ি পরাবে মা? কেন, অনিকে? ও ভালো কথা। আমি তোর জন্য একটা পাঞ্জাবি আনিয়ে রেখেছি, ঘরে বিছানার উপরে রাখা আছে, পরে দেখিস তো ঠিক আছে কিনা। বিয়ে কখন পড়ানো হবে? এই তো আসরের পরে, কাজীকে বলা আছে। সারফারাজ জল শক্ত করলো। আশ্চর্য, তার আজ বিয়ে, অথচ সে কিছুই জানে না। এমনকি কাজী থেকে শুরু করে শাড়ি পাঞ্জাবি সব তৈরি, শুধু বরকে জানানো হয়নি তারই আজ বিয়ে। চমৎকার! ইচ্ছে করলো কথাটা জোরে বলতে, কিন্তু পারল না। তার মন বলছে এই ঘর ছেড়ে বের হবার পরপরই দেখবে বাড়ির সব মেহমান তাকে এসে ঘিরে ধরেছে। সবাই জানে তার বিয়ে, একমাত্র সে ছাড়া। রেগে ঘর ছেড়ে বের হবার জন্য উদ্বেগ হলো। আরিফ হাসান তাকে থামিয়ে দিয়ে শাহিনুর বেগমকে বলল, রান্নাবান্না কেমন হচ্ছে? ভালোই এগোচ্ছে, তবে মনে হচ্ছে মুরগির রোস্টটা কম পড়ে যাবে। সিধুকে ডেকে আনিয়ে নাও, খেয়াল রেখো খাবার দাবার নিয়ে কেউ যেন কিছু বলতে না পারে। আচ্ছা, বলেই শাহিনুর ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সারফারাজ শেহদাদ
ঠোঁট কামড়ে ধরল। বিয়ে নিয়ে বাড়িতে হুলুস থুলুস কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ এই সব কিছু সে অনাগত। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, বসো, ঠান্ডা মাথায় কথা বলি। আর কি বলবে বাবা, বিয়ের সব কিছুই তো দেখছি তৈরি, শুধু আমিই কিছু জানি না। জানাবার সময় হয়নি। বিয়ে ঠিক হয়েছে গত রাত 1টার দিকে। ভোর থেকেই সব তোড়জোড় শুরু। আর তুমি ঘুম থেকে উঠেছো সকাল 11টার দিকে, ফ্রেশ হয়ে নাস্তা সেরে আমার সাথে দেখা করতে এসেছো। আর এখন বাজে দুপুর 1টা। বিস্তৃত এক বর্ণনা দিয়ে সারফরাজের মুখটা বন্ধ করে দিল বাবা আরিফ হাসান। আশ্চর্য কিছুই না, তার কথার এক ধারালো অস্ত্র লুকিয়ে আছে। সে কথার জোরে কেউ কিছুই বলতে পারে না। তবু সারফরাজ বলল, কিন্তু আমায় জিজ্ঞাসা করতে পারতে একবার। করার মতো কিছু ছিল না ফারাজ, তোমার পছন্দের কেউ নেই, এটা তুমি আমায় 2 দিন আগেই বলেছ। 2 দিনের মধ্যে পছন্দ হয়ে যাবে এমন কোনো মেয়েও আশেপাশে নেই। তাই আমার ধারণা এই বিয়ে হচ্ছে, আর তুমি এই বিয়ে করবে, ঠিক তো? তুমি বললে বিষ খেয়েও ফেলবো। তুমি জানো আমি তোমার কথার অবাধ্য হই না। তিক্ত স্বরে কথাগুলো বলে ঘর ছেড়ে বেরিয়ে এলো সারফারাজ। রাগে তার সমস্ত শরীর কাঁপছে। তার দিকে তাকিয়ে চাপা হাসল স্বাস্থ্য যমজ 2 বোন, রোদমিলা আর শ্রেয়মী। তারা দুজন বড্ড সুন্দরী আর দেখতে প্রায় একই রকম। নিজেদের সব সময় একই রকম তারা, আর সেম পোশাকও পরে। বড় আশ্চর্য, শুধু সে না, তাদের সব ভাই বোনদের মধ্যে এমন 2-1জন আশ্চর্য মানুষ থাকবেই। সারফরাজ কপাল কুঁচকাল। দুজনের হাসি মুহূর্তেই থেমে গেল। তাদের এই ভাইকে তারা প্রচন্ড ভয় পায়। সারফরাজ কঠিন গলায় বলে উঠল, হাসছিস কেন দাঁত কেলিয়ে? আর কোনো কাজ নেই তোদের? শ্রেয়মী বলল, না ভাই। রোদমিলা মুখ ফসকে বলে ফেলল, আছে না, অনেক কাজ। তোমার আর অর্নিলার বিয়ের অনেক কাজ বাকি। একটু পরই অর্নিলাকে মেহেদি পরানো হবে। আরো কিছু বলার ছিল। শ্রেয়মী গুঁতো দিয়ে তাকে চুপ করে দিল। ভাইকে দেখে মোটেও মনে হচ্ছে না তিনি খুশি হচ্ছেন। কেমন গম্ভীর করে রেখেছে মুখটা। 2 বোন একসাথে পগার পার। ভাই হুটহাট ধমক দিয়ে বসেন। তাদের ধমক খেতে ইচ্ছে করে না। সারফারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ডাক্তার হতে হলে ধৈর্য ধরে রাখা বহুত বড় কাজ। সে খুব ছোট কারণেই রেগে যায়। এভাবে রেগে যাওয়া যাবে না, সামলাতে হবে। ঘরের দিকে পা রাখলো। বাড়ি ভর্তি মেহমান, তার চাচা চাচি, চাচতো 3 ভাই বোন। এছাড়া মায়ের তরফ থেকে এসেছে মামা মামি, তাদের বাচ্চার বাচ্চারা। যদিও মামা তাদের আপন নন, মায়ের দিক থেকে কোনো ভাই বোন নেই, উনি তার দুঃসম্পর্কের মামা। এই মামা বাচ্চার বাচ্চারা ছোটাছুটি করে এসে থামলো সারফারাজের সামনে। তাকে ঘিরে দুজনে ছুটতে লাগলো, তার সাথে চিৎকারও করছে। বিরক্তও লাগছে, ভীষণ বিরক্ত। এক ধমক দিয়ে বলল, এই চুপ। দুজনেই চুপসে গেল। হতবাক হয়ে চেয়ে রইল সারফারাজের দিকে। সে হম্বি তম্বি করে তার ঘরের দিকে রওনা হলো। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে সামনে ফিরতেই ভুরু কুঁচকে ফেলল। বিস্মিত স্বরে বলল, অর্নিলা? অর্নিলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হুট করে দরজাটা বন্ধের শব্দে বেচারি ভয় পেয়ে গিয়েছে। এর মধ্যে ফারাজ ভাইয়ের গলার স্বর, দিনটাই বুঝি এবার যাবে। ফিরে তাকালো সামনের দিকে। তার গাল ভর্তি হাসি। বিরক্তির শেষ রইল না। এই মেয়ে শুধু শুধুই হাসে। একে ধমক দিলেও হাসে, বকা দিলেও হাসে, পারে শুধু ভ্যা ভ্যা করে কাঁদতে। বোধহয় কান্না আর হাসি ছাড়া ও কিছুই শেখেনি। তুমি এখানে? মামনি বলল পাঞ্জাবি দিয়ে যেতে, তাই এসেছি ফারাজ। বলেছে আজ আসরের সময় এটা পরে যেতে। আমার আর আপনার আজ বিয়ে। বলে দাঁত বের করে হাসি দিল। এই হাসি লজ্জার হাসি না, মজার হাসি। এই বাড়ির সব মেয়েরাই শুধুই হাসে। আশ্চর্য, এদের কি ভূতে ধরেছে? সারফারাজ কঠিন গলায় বলল, আমার ঘর থেকে বের হয় এক্ষুনি। অর্নিলা জোরে জোরে মাথা দুলিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেল। ফারাজ ভাই, তুমি থেকে তুইতে চলে গেছে, এর মানে তার রাগ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এই সময় তার সামনে না যাওয়াই ভালো। কিন্তু কিছুই সে বুঝল না।
বিয়ের কথা শুনে ফারাজ ভাই অমন রেগে গেল কেন? ভালোই তো হচ্ছে, তার বিয়ে হচ্ছে, তাও ফারাজ ভাইয়ের সাথে। ইস, কত মজা! মামুনির সাথে এখন সে সারাক্ষণ থাকতে পারবে, এই বাড়িতে ঘুমাতে পারবে, কত মজা! নাচতে নাচতে চলে যাচ্ছে, হঠাৎ এক বিকট আওয়াজে থেমে গেল। ফিরে চাইলেও ফারাজ ভাইয়ের ঘরের দিকে। ভাই বেশি রেগে গেলে চিৎকার করে, ধপাস করে দরজা বন্ধ করে দেয়। এবারও তাই ঘটল। তাতে অর্নিলার কি? সে মুখ টিপে হাসল। দুই হাত কোমরে রেখে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সারফারাজ। এই পাজি মেয়ের সাথে তার বিয়ে? অসম্ভব। এই মেয়েটিকে একটুও পছন্দ না তার। তার ফুফাতো বোন বলতে শুধু এই, তার ফুপাকেও পছন্দ না, তার মেয়েকেও না। ফুপুকে দেখেছিল সেই ছোটবেলায়, তখন তার বয়স খুব বেশি না, এই 12 কি 13 হবে। এই মেয়ে অনি তখন আসতো আর তার সমস্ত খেলনা ভেঙে ফেলতো। খুবই বিরক্তিকর। যখন তখন তার জিনিসপত্র ভেঙে ফেলে। তার ঘরে এসেছে মানে কিছু একটা ভাঙবেই। ছোটবেলায় তার পছন্দের জিনিসগুলো ভাঙতো, একটু বড় হতেই তার বই খাতা ছিঁড়ে ফেলতো। একবার তো তার প্র্যাকটিক্যাল খাতায় তরকারি ঝোল ফেলে দিয়েছিল। কি অদ্ভুত! তার সব কাজেই গন্ডগোল বাধায়। এখন বিয়ের পর কি করবে? তার জিনিসপত্র নিয়ে ডাক্তার ডাক্তার খেলবে? অবশ্যই তাই করবে। এছাড়া আর কি বা পারে? দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। রেগে ফট করে দরজা খুলে বলল, কে? অতঃপর সে সহজ হলো, শান্ত কণ্ঠে বলল, ও তুই? অর্নিলা কাঁদতে কাঁদতে আরিফ হাসানের সামনে এসে থামল। তাকে দেখতে পেয়েই অস্পষ্ট স্বরে বলল, মামা, ভাইয়া আমাকে শুয়েছে। আরিফ হাসান থমকে দাঁড়ালেন। কি বলল অর্নিলা? শুয়েছে মানে? কেমন ছোঁয়া? অর্নিলার মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলেন কোন ধরনের ছোঁয়ার কথা বলছে মেয়েটা। মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে উঠল। তার চোখ মুখ লাল হয়ে উঠছে ক্রমশ। থেমে থেমে কাঁদছে সে। অর্নিলা আবারও বলল, মামা জানো, আমি খুব বারণ করলাম, কিন্তু ভাইয়া শুনলই না, আমার জামা ধরে টানাটানি করছিল, বলেই চিৎকার করে কাঁদতে লাগলো। অর্নিলা কখনো নিঃশব্দে কাঁদতে পারে না, সব সময় চিৎকার করে কাঁদবে। আরিফ হাসান হতভম্ব। আচমকা বজ্রপাত যেন তার মাথার ওপর পড়ল। মনে হচ্ছে তার বুকের ভেতর থেকে কেউ কলিজাটা ছিঁড়ে টেনে বের করে ফেলছে। তিনি অর্নিলাকে জড়িয়ে ধরলেন। ভয়ে মেয়েটা কাঁপছে। কে শুয়েছে? ভাই? কোন ভাই? কার এত সাহস হলো? ইঙ্গিত কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারছে। সারফারাজ বাড়িতে নেই। সে থাকলেও এমন কাজ কখনো করবে না। তাহলে কে? আরাফাত? অসম্ভব। এমন শিক্ষা তার ছেলেকে সে দেয়নি। তবু কঠিন গলায় জিজ্ঞাসা করলো, কে? আরাফাত? অর্নিলা কান্না থামালো, মাথা দুলিয়ে না করলো। আরিফ হাসানের উথাল পাথাল মন তবুও শান্ত হয়নি। তাই হাঁটু গেড়ে বসলেন, মাথায় হাত বুলিয়ে বলেন, মা, কান্না করো না, তুমি আমায় বলো, এমন বাজে কাজ কে করেছে তোমার সাথে? আমি তাকে শাস্তি দিব। বলো মা, কে করেছে? অর্নিলা কান্না থামালো, সে হাঁপাচ্ছে। এখন আর ভয় লাগছে না। মামার কাছে থাকলে তার কখনো ভয় লাগে না। দুই হাতে চোখের পানি মুছল। একটু শান্ত হয়ে বলল, নিয়াজ ভাইয়া। আরিফ হাসান চমকে উঠলেন। নিয়াজ? ওই বখাটে ছেলেটা? এদিকে অর্নিলার কান্নার শব্দে শাহিনুর বেগম আর আরাফাত শেহদাদ ছুটে এলো। আরিফ হাসান অর্নিলাকে শাহিনুর বেগমের হাতে দিয়ে বেরিয়ে এলেন। কি ভয়ঙ্কর ঘটনা! কি সাংঘাতিক! কি কুৎসিত! নিয়াজ শিকদার, অর্নিলার চাস্তো ভাই, 1 নম্বরের বখাটে ছেলে। দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরবে, নেশা পানি করবে, আর এইভাবে মেয়েদের সাথে অসভ্যতামি করবে। না, এ কখনো হয় না। এর একটা সমাধান করাই উচিত। কিছুদিন আগেই অর্নিলার বাবা মারা গেছেন। আজ তার 40 দিন পার হয়েছে। এ কারণে অর্নিলার চাচা বিশাল এক মিলাদের আয়োজন করেছিলেন। সেখানে আরিফ হাসানের পুরো পরিবারের সাথে অর্নিলাও উপস্থিত। অর্নিলা তার নিজের রক্তের নয়, আদরের একমাত্র বোনের একমাত্র মেয়ে। মা বাবা মারা, এই মেয়েটার জন্য তার খুব মায়া হয়, তাই তাকে আগলে রাখতে চান। কিন্তু অর্নিলার আপন চাচাও তাকে নিজের কাছে রাখতে চান।
তার আরো দুই ফুপু আছে, একজন সবার বড়, আরেকজন সবার ছোট। তারা এখনো অবধি কিছুই বলেনি। অর্নিলা থাকতে চায় তার মামার সাথে। গোলমাল এদিকেই বেঁধেছে। আজ সবাই যখন চাচায় ইয়াতিম শিকদারের বাড়িতে মিলাদে ব্যস্ত ছিল, তখনই ওই শয়তান নিয়াজ অর্নিলার সাথে এমন ঘৃণ্য আচরণ করার সুযোগ পেয়েছে, এমনটাই আরিফ হাসানের ধারণা। কিন্তু এভাবে ছাড় দেওয়া যায় না, এর একটা বিহিত না করলেই নয়। পুরো নাম অর্নিলা অথৈ, মা বাবার একমাত্র সন্তান সে। মা মারা গেছে প্রায় 7 বছর হতে চলল। বাবা মারা গেছে এই তো মাস পেরিয়ে গেল। বাবা শামসের শিকদার মারা যাওয়ার আগে মেয়ের কোনো কমতি রাখেননি। বলতে গেলে ভালোই সম্পত্তি আছে তার। নিজের দুটো বাড়ি আছে, সেগুলো ভাড়াই চলে। ঢাকায় নিজের 3টে ফ্ল্যাট আছে। ভালো ব্যবসা ছিল। মারা যাওয়ার পর সেসব এখন চাচার হাতে, সেখানেই থাকে। আর ওইসব নিয়ে অর্নিলার কোনো মাথা ব্যথা নেই। ওইসব ছাড়া যা আছে তা ঢের কম নয়, জমি জমা আছে নিশ্চয়। এছাড়া মামা আছে, বড় ফুপু আছে যিনি বিদেশে থাকেন, ছোট ফুপু থাকেন একান্নবর্তী পরিবার নিয়ে। চাচার অবস্থাও কম ভালো নয়, তবুও যার থাকে বেশি, আর সে চায়ও বেশি। তাই তো অর্নিলার ভাগের অতটুকুর ওপরও নজরদার। ইচ্ছে আছে তার ছোট ছেলের সাথে বিয়েটা দিতে পারলেই অর্নিলার ভাগের সম্পত্তিও তার সন্তান পাবে। ফরহাদ সবকিছু বলে একটা সিগারেট ধরালো। সারফরাজ ভুরু কুঁচকে গম্ভীর মুখে বলল, সিগারেট খাওয়া ভালো না, এর জন্য শরীরে। এই থামতো, আমি তোর কাছে ডাক্তারি শিখতে আসিনি। যা বলছি তা শোন। সবই শুনলাম, কিন্তু আমার সাথে অর্নিলার বিয়ের কাহিনীটা ঠিক বুঝলাম না। গোয়ালে গরু কি আমি একটাই ছিলাম? গোয়ালের গরু তুমি হতে যাবে কেন? তুমি হচ্ছ 7 রাজার ধন। নিয়াজ যা করেছে এইসব জানাজানি হয়েছে। অর্নিলার বড় ফুপু আছে না, ওই যে বিদেশি ম্যাম সাহেব, 3 ইঞ্চি উঁচু জুতা পরে সাজগোজ করে যে ঘোরাঘুরি করে সে। ঠোঁটে লিপস্টিক দেবে না, কিন্তু ঠোঁটের চারিদিকে আর্ট করে রাখবে। অদ্ভুত। আমি এসব জেনে কি করব? ওই মহিলা ঠোঁটে লিপস্টিক করে না আর্ট করে, তা আমার জেনে কি কাজ? আর তাছাড়া তুই আর কিছু না দেখে মহিলার ঠোঁটের লিপস্টিকের রং দেখতে গেলি কেন? এত ক্যারেক্টার লুজ তোর? আরে বাবা, আমি তো তোকে তার বর্ণনা দিচ্ছি। আর তাছাড়া তার ঠোঁটের লিপস্টিক নিয়ে আমার কোনো কাজ নেই। ঠোঁটের লিপস্টিক লাগিয়ে দেবার লোক আমার আছে, তার রাঙা ঠোঁট নষ্ট করার অধিকারও আছে। বলেই সিগারেটের ধোঁয়া শূন্যে ছাড়ল। সারফারাজ বলে উঠল, সেই মেয়ে তোর এই সিগারেট খাওয়া ঠোঁটে চুমু খেতে চাইবে? পাগল হয়ে আছে? বলেই অট্ট হাসি হাসল। আচ্ছা যাক, এসব আলোচনা পরে করা যাবে। শোন তবে, সব জানাজানির পর ইয়াতিম শিকদার তো বেজায় রাগ। শুনলাম সবার সামনেই নাকি নিয়াজকে চড় মেরেছে, লাথি মেরে বাড়ি ছাড়া করেছে। যাক, তাহলে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয় দেখছি, তার চেয়েও 10 গুণ। সবার সামনে মেরে ঘর থেকে বের করার পর রাতে এসে তোমার বাবাকে বলেছে তার ছেলের সাথে অর্নিলার বিয়ে পড়িয়ে দিতে। এখন সবাই জানে আরিফ হাসান নিজের জীবন দিয়ে দিবে, তবু অর্নিলার সাথে ওই বখাটে নিয়াজের বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করবে না। ও, তাই এর জন্য এবার আমাকেই বর সাজিয়ে বিয়েতে বসতে হবে, তাই তো? ফরহাদ দাঁত কেলিয়ে হাসল। সিগারেট নিভিয়ে নিচে ফেলে দিয়ে বলল, তা বটে, কিন্তু জানিস প্রথমে বর সাজানোর জন্য কাকে বলির বকরা বানিয়েছিল? কাকে? আমাকে। আর কাকে? ভাই, আমি তো বলেই দিয়েছি, চাচা দেখো, আমার নায়িকা রেডি, বাসরও রেডি। তাই অন্যান্য রমণী। আমাকে আর কাকে? ভাই, আমি তো বলেই দিয়েছি, চাচা দেখো, আমার নায়িকা রেডি, বাসরও রেডি। তাই অন্য রমণীর গলায় ফুলের মালা দিতে আমি পারবো না, রক্ষা করো। তুই এভাবে বাবাকে বলেছিস? সেম টু সেম। সেজন্যই তো তোর সাথে বিয়ে ফাইনাল। যদিও এইসব ওই বিদেশি মেম সাহেবের কাজ কারবার, তারই বুদ্ধি। সারফরাজ মাথা দুলিয়ে বলল, ও আচ্ছা। অতঃপর খানিকক্ষণের জন্য নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবতে লাগলো। ফরহাদ তার ঘাড়ে হাত রেখে বলল, আসছি আমি, বিয়ে বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা যা,
কিন্তু ফরহাদ, হ্যাঁ, তোর মনে হয় না অর্নিলার কোনো সমস্যা আছে? মানে এই বয়সে পুরোপুরি ম্যাচুরিটি না এলেও খানিকটা থাকা দরকার, কিন্তু এরকম কিছুই ওর মধ্যে নেই। সবার ম্যাচুরিটি একসাথে আসে না, কারোর কারোর আসতে সময় লাগে। দেখবি বিয়ের পর হয়তো ম্যাচুরিটি চলে এসেছে, তাই না? এসব নিয়ে তোর মাঝে কোনো দ্বিধা থাকার দরকার নেই, কথাও নয়। তুই তো ভালোই জানিস সেটা। সারফারাজ নিচু স্বরে বলল, হ্যাঁ তা বটে, তবুও মেয়েটাকে আমার বাচ্চা বাচ্চা লাগে। তা তো লাগবেই, তোর চেয়ে 7 বছরের ছোট। আর যা উড়নচণ্ডী, 7 বছর। হ্যাঁ, আচ্ছা, তোর ইন্টার্নশিপ কবে? সে তো খুব দেরি, এখনো প্রায় 2 বছর বাকি। আর ইন্টার্নশিপের কথা বলছিস? আগে পাশ করে বের হতে দে। তুই আবার কবে থেকে পাশ ফেলের চিন্তা করছিস? ভুলে যাস না, আমাদের সব ভাই বোনদের মধ্যে তুই বেস্ট। আমি লিখে দিতে পারি তুই একদিন খুব বড় ডাক্তার হবি। যাক, তৈরি হয়ে নিস। সারফারাজ বেলকনি থেকে ঘরের দিকে এগিয়ে এসে বিছানায় বসে বলল, হ্যাঁ, ব্যাগ গোছাতে হবে। ব্যাগ গোছাবি মানে? তুই কি আজই চলে যাবি? হ্যাঁ, রাতের ট্রেনেই ফিরবো। অনেকদিন পর পড়া ছাড়াই আসি। আর না, আজই তোর বিয়ে আর আজই তুই চলে যাবি? ওটা বিয়ে না, কাবিন। আমার মা বাবা আমায় বিয়ে করাতে চাইছে, যাতে করে অনিকে তাদের কাছে রাখতে পারে। অনি আমাকে চায় না, কিংবা আমি অনিকে। ওই অবুঝ মেয়েকে নিয়ে এখন সংসারের চিন্তা করা মানে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। গিয়ে দেখ, বিয়ের কথা শুনে সে নাচছে, কারণ কেউ তাকে হয়তো বলেছে বিয়ের পর সে এই বাড়িতে পার্মানেন্ট থাকতে পারবে। এছাড়া আর কি চাই তার? ফরহাদ কিঞ্চিত পরিমাণ হাসল। তার হাসির কারণে গালে দুটো টোন পড়ল। বাহ, চমৎকার হাসি তার। বলে উঠল, আর কেউ না, আমার জোড়া বোন আছে কি করতে? সারফারাজ তার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। মনের ভার এখন তার অনেকটাই কমে আছে। এতক্ষণে ঠিক কী কারণে তার মনে এত ভার ছিল সে জানত না। এখন বোধহয় বুঝতে পারছে। একটা অবুঝ মেয়েকে বিয়ে করার মতো বোকা সিদ্ধান্ত। সবাই অনিকে বাঁচানোর চেষ্টা করছে, অথচ কেউ তার কথা ভাবছে না। কি অদ্ভুত! তার অস্তিত্ব সকলে মিলে বিলীন করে দিল এক নিমিষেই। অর্নিলার বড় ফুপু দাঁড়িয়ে আরিফ হাসানের ঘরের বাহিরে। বিয়ের সময় গড়িয়ে পড়ছে। দরজায় কড়া নাড়তে স্বয়ং আরিফ হাসান দরজা খুলে দাঁড়ালেন। বিনীত ভঙ্গিতে বলেন, আপা, আসেন, ঘরে আসেন। ষাটোর্ধ্ব মহিলা, আরিফ হাসানের চেয়ে বড় না, তবুও তিনি তাকে অনেক মান্য করেন। সে আজ থেকে না, অনেক বছর আগে থেকেই। বড় ফুপু বললেন, না, ঘরে বসবো না, বিয়ে শুরু হয়ে যাবে। এই তো কাজী আনতে সিধুকে পাঠিয়েছি। বলছি বিয়ে পড়ানোর পর তো খাওয়া দাওয়া হবে, তাই না? হ্যাঁ আপা, সেই ব্যবস্থাই। আপনি রান্নাবান্না দেখে এসেছেন? শিকদার সাহেব পরিবার নিয়ে আসবেন। এছাড়া আপনার ছোট বোন তার পরিবারও নিয়ে আসবে। একটু দেখে নিতেন যদি। এসবের দরকার না। শাহিনুরের চেয়ে খাবার দাবারের ব্যবস্থা ভালো কেউ সামলাতে পারবে না। কিন্তু আরিফ, একটা ব্যাপার নিয়ে আমি তোমার সাথে নারাজ। তুমি ওই ইতর ইয়াতিরকে আর ইতরের ছেলে ইতর নিয়াজকে বিয়ে বাড়িতে আসতে কেন বললে? কি দরকার ছিল নিকুঞ্জ নিবাসে এসে বাড়ি নোংরা করার? আরিফ হাসান হাসলেন। বিনয় ভঙ্গিতে বলেন, হাপা, নোংরা মানুষের মন কুলসিত করে, কিন্তু শরীর নয়। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, তাদের পায়ের ধুলো এই বাড়িকে অপবিত্র করতে পারবে না। আমার এই বাড়ি আগে যেমন পবিত্র ছিল, এখনও তাই থাকবে। হুম। সারফারাজ, সারফারাজ কি বিয়েতে রাজি? হ্যাঁ, রাজি। তবে বিয়ে পড়ানোর পরপরই সে ঢাকাতে রওনা দিবে। তাকে যে যেতেই হবে। সে জানি আরিফ, তোমার দুটো ছেলেই বড় ভালো। আমার ছোট 2 ভাইয়ের মতো কুলাঙ্গার না। তারা যেমন, তাদের ছেলেগুলোও তেমন। শুধু একটি মাত্র রত্ন হচ্ছে অর্নিলা। সে সোনায় বাঁধানো। তাকে কোনো শ্যাকরার হাতে আমি দিব না, যোগ্য হাতেই দিব। 2 ছেলের প্রশংসা শুনে গর্ববোধ করলেন আরিফ হাসান। তার চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখা গেল। এর মধ্যেই গাড়ির শব্দ। নিকুঞ্জ নিবাসে
সদর দরজায় শিকদারদের গাড়ি হাজির। নির্বিঘ্নে বিয়েটা দিতে পারলেই হয়। বড় ফুপু কর্কশ গলায় আবারও বলে উঠলেন, এসেছে কুলাঙ্গারের দল। অতঃপর তার উঁচু উঁচু জুতোর ঠক ঠক আওয়াজে সামনে এগিয়ে গিয়ে বললেন, শোনো আরিফ, তুমি আজ যা করছো এর জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। আমি আপনার জন্য কিছুই করছি না আপা, যা করছি আমার ছোট বোনের জন্য। তার একমাত্র স্মৃতি আমার মা অর্নিলা, তাকে দেখে রাখাই আমার দায়িত্ব। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বড় ফুপু। আবারও ঠক ঠক শব্দ। তিনি এগিয়ে যাচ্ছেন। ইয়াতিম শিকদার আর তার বড় ছেলে তারেক শিকদার একসাথে বাড়িতে ঢুকলো। তারেক শিকদার বড় ফুপুকে দেখতে পেয়েই কদমবুচি করলেন। সাথে সাথে তার বউ সাইমাও নিয়াজ ফিটফাট সেজে পেছনে এসে দাঁড়ালো। বড় ফুপু চোখ রাঙিয়ে প্রশ্ন করলেন, ভালোই তো সেজে গুজে এসেছিস, শরম লজ্জা কি নাই তোর? বেহায়া হাবলার মতো চলে এলি। এতিম শিকদার জবাব দিতে চাইলেন, তবুও দিলেন না। দাঁত কেলিয়ে হাসলেন। নিয়াজের ভাবভঙ্গিও ঠিক তেমনই। বড় ফুপুর কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। ছোট ফুপু এসে বড় ফুপুর কানে কানে বলতে লাগলেন, আসতে বলেন আপা, সবার সামনে এসব কি বলেন? আর যতই হোক, ও তো আমগোর নিজের বংশের। বড় ফুপু হুংকার দিয়ে উঠলেন, বললেন, কি আমাদের বংশের? আমাদের বংশের এমন জানোয়ারের মতো কেউ করেছিল বলতো? দেখেছিস কখনো কেউ আমাদের বাবার দিকে আঙ্গুল তুলতে? আর আজকের দিনটা দেখ একবার। ছোট ফুপু আর কথা বাড়ালেন না। অনেক লোকজন এখানে। তিনি কিছু বললে বড় ফুপু শান্ত হওয়া তো দূর, আরো গর্জে উঠবেন। তাই কিছু না বলাই ভালো। ইয়াতিম শিকদার এবারও হাসলেন। ভাবছেন, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। কথা শুনে হজম করা ছাড়া আর কিছুই করার নেই এখন। নিয়াজের ঘাড় চেপে ধমকে সুরে বললেন, দাঁড়াই আসোস কেন বেটা? যা কদমবুচি কর পুকুরে। আদব কায়দা সব ভুইলা গেছোস? বড় ফুপু আবারও বললেন, শুধু আদব কায়দা? এর সাথে সব কিছুই ভুলেছে হারামজাদা। বড় ফুপুর আচরণ অত্যন্ত কঠোর। কথায় কথায় গালাগালি করা তার চাই। শুধু তাই নয়, তার সাথে উচিত কথাও বলবেন। গোলমালের শব্দ শুনেই আরিফ হাসান ছুটে এলেন। তার পেছনে পেছনে ফরহাদ, রোদমিলা, শ্রেয়মী সবাই এলো। ফরহাদ শ্রেয়মীর কানে ফিসফিস করে বলে উঠল, এই ঠোঁট আটকটা লিপস্টিক ছাড়া মহিলা হঠাৎ তেমন চেচ্ছে কেন রে? শ্রেয়মী ভাইয়ার কানে কানে বলল, আরে নিয়াজ এসেছে না, তাই এমন চেচ্ছে। ভালো কাজ, শুধু বাক বিতণ্ডায় কি লাভ? ঘাড় ধরে বের করে দেওয়াই ভালো। কথাটা আরিফ হাসানের কানে গেল। তিনি চোখ ঘুরিয়ে ফিরলেন। ফরহাদ অন্যদিকে মুখ সরিয়ে বাঁশি বাজাতে লাগলো। আরিফ হাসান বড় ফুপুকে শান্ত করিয়ে মেহমানদেরকে ভেতরে বসালেন। যতই হোক, এখন তাদের বিয়ানের সম্পর্ক, তারা কুটুম, ভুলে গেলে তো আর চলবে না। অর্নিলা তাদেরই বংশের। কোনোদিন যাতে আঙ্গুল তুলে কিছু একটা বলতে না পারেন, সেই সব প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আরিফ হাসান। শাহিনুর বেগম নিজে ছুটে এসে মেহমানদেরকে ভেতরে নিয়ে গেলেন। ইয়াতিম শিকদার দাঁড়িয়ে গেলেন আরিফ হাসানের সাথে। তাচ্ছিল্যের স্বরে হেসে হেসে বলতে লাগলেন, কি বিয়ান সাহেব, এখন আমাদের সম্পর্ক তো এটাই, তাই না? যা বলে আপনার শান্তি। কিন্তু বিয়ান সাহেব, আপনি কিন্তু ভালো খেলোয়াড়। যখন বিয়ের প্রস্তাব আমি দিলাম তখন কইলেন মাইয়ার বয়স কম, ছোট মানুষ। আর এখন কি মাইয়া ডাঙর হইয়া গেল, একদম বিয়ার লায়েক? সি সি ভাই, এমন বলবেন না। মেয়ে আমার বড় হয় নাই, ছোটই আছে। কিন্তু ওর তো একটা মত আছে। নিয়াজ ওর সাথে যা করেছে, এরপর সেই বিয়েতে তার কোনো মত ছিল না। তবে সারফারাজের সাথে বিয়েতে তার অমত নেই। আপনি চাইলে জিজ্ঞেস। কথা শেষ করতে দেয়নি ইয়াতিম শিকদার। অট্ট হাসিতে ফেটে পড়লেন। বললেন, ঠিক কইছেন। কিছু বছর পর আপনার পোলা হইব বড় ডাক্তার, আর আমার পোলা ভাই জাত অশিক্ষিত। থাক থাক, অসুবিধা নাই। মানুষের থাকে দুই হাত, ডান হাত আর বাম হাত, এর সাথে থাকে অজুহাত। বলেই হাসতে হাসতে ভেতরে চলে গেলেন। আরিফ হাসান অস্বস্তিতে ভুগতে লাগলেন।
জলদি জলদি এই বিয়ে মিটে গেলে বেঁচে যায়, না হলে এই লোক একটা হুলস্থুলুস কাণ্ড করে ছাড়বে। কাজী এসে বসে আছে। ড্রয়িং রুম ভর্তি মানুষ। বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম বেশি। 10 জনের 10 মত। সারফারাজ তার লাল খয়েরি রঙের পাঞ্জাবি পরে সোফার এক কোণে আড়ষ্ট হয়ে বসে আছে। ফরহাদ এসে তার কানের কাছে ফিসফিস করে বলল, কি ব্রাদার, অনেক টেন্স লাগছে মনে হচ্ছে। ব্যাপার না, চিল। আজ তো তোমার বাসর রাতও না। সারফারাজ চাপা স্বরে জবাব দিল, টেনশন হচ্ছে না, রাগ হচ্ছে। রাগ কমানোর চেষ্টা করছি তো নার্ভ কাজ করছে না, নার্ভাস হয়ে যাচ্ছি। কারণ কি? সারফারাজ চোখের ইশারা করলো। ফরহাদ সামনে তাকিয়ে দেখলো নিয়াজকে। সে ফোনের মধ্যেই ঢুকে আছে। সারফারাজ দাঁতে দাঁত চেপে বলল, একে বাড়িতে ঢুকতে দিল কে? তোমার আব্বাজান বরণ করে ঢুকাইছে। অর্নি দেখলে কি হবে? ওর ওপর মানসিক চাপ পড়বে না? না না, অর্নিলার এত কিছু মনে থাকে না। আর এভাবেও এখন ও বিয়েতে মশগুল, এইসব দিকে নজর দিবে না। আর আঙ্কেল যখন আনছে, নিশ্চিত কোনো চিন্তা ভাবনা আছে। সারফারাজ মাথা দোলালো। ফরহাদ যতই বলুক ব্যাপার না, তবুও তার টেনশন হচ্ছে। মনে হচ্ছে অনি ওকে দেখে শান্ত থাকতে পারবে না। এখন বাচ্চামি যতই থাকুক তার মধ্যে। অর্নিলাকে সাজিয়ে নিয়ে আসা হলো। নিজের মায়ের শাড়িতে অর্নিলাকে প্রথমবার দেখে খানিকটা হকচকিয়ে গেল সারফারাজ। মনে হলো অর্নিকে সে প্রথমবার দেখছে। এর আগে কখনো এমনভাবে দেখেনি। মায়ের লাল রঙের বেনারসিতে অনিকে বেশ মানিয়েছে, কিন্তু বেচারি শাড়ি সামলাতে পারছে না। শাহিনুর বেগম নিজে এসে তাকে বসিয়ে দিলেন সারফারাজের পাশে। সারফারাজ খানিকটা দূরত্ব রেখেই বসল। আরাফাত ছুটে এসে দাঁড়ালো সোফার পেছনে। সে আর অনি দুজনেই সমবয়সী। তাকে পেছন থেকে খোঁচা মেরে বলল, বুড়ি, তোর বিয়ে হয়ে যাচ্ছে, হি হি। শ্রেয়মী আর রোদমিলা এসে দাঁড়ালো তার পাশে। এরা দুজনই এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, সামনে এইচএসসি দিবে। আরাফাতের কথার জবাবে অর্নিলা কিছু বলতে চাইল, অমনি শ্রেয়মী তাকে থামিয়ে দিয়ে বলল, চুপ চুপ, নতুন বউ কথা বলে না। বড় ফুপু এসে দাঁড়ালেন তার পাশে। অর্নিলাকে দেখে নিয়াজের ভাবি সাইমা শিকদার হাসতে হাসতে বলে ফেলেন, আরে, অর্নিলার তো এখনো 18 বছরই হয়নি। তার রিটায়ার্ড বিচারপতি, সেই কথা ভুলে গেছেন নাকি? বাল্যবিবাহ হচ্ছে দেখি। আরিফ হাসান সবেমাত্র এক মেহমানকে সোফায় বসিয়ে বলেন, সব দিকেই আমার নজর থাকে বৌমা। ওদের রেজিস্ট্রি হচ্ছে না, শুধু কাবিননামা। ইয়াতিম শিকদার খোঁচা মেরে বললেন, তাই তো বৌমা, তোমার এত চিন্তা ভাবনা কিসের? তুমি কি তার থেকে আইন বেশি জানো নাকি? দেখছো না, ওসি সাহেব নিজে বিয়েতে উপস্থিত। মনে হচ্ছে তিনি সাক্ষী দিবেন। বলেই তার বিশ্রী দাঁত বের করে বিখ্যাত হাসি দিলেন। এই হাসি দেখেন মানুষকে ছোট করা। আগত নতুন মেহমান ছিলেন ওসি সাহেব। তিনি হাসলেন, বলে উঠলেন, সে যা বলেছেন, যেখানে আমি স্বয়ং উপস্থিত সেখানে আইনি ঝামেলা মুক্ত থাকবেন, এটাই স্বাভাবিক। কথাটা ইয়াতিম শিকদার হজম করতে পারলেন না। ওসি সাহেব যে তার কথার পিঠে জবাব দিয়ে দিবেন, এটা তার ধারণার বাহিরে ছিল। আরিফ হাসান মুচকি হাসলেন, বিয়েতে ঝামেলা থাকবে না এমনটাও হতে পারে না। কাবিন নিয়েও একটা ঝামেলা দেখা গেল। ইয়াতিম শিকদার অর্নিলার বর্তমান অভিভাবক। 10 লক্ষ টাকা ছাড়া তিনি কাবিন করবেন না। বস্তুত আরিফ হাসান চাইছিলেন 5 লক্ষ টাকা কাবিন করতে। তাও তিনি ইয়াতিম শিকদারের কথায় রাজি হয়ে গেলেন। ঝামেলা তার পছন্দ না। এর মধ্যে টাকা উসুলের কথাও চলে এলো। আরিফ হাসান বললেন, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আল্লাহর রহমতে আমার কম নেই। সারফারাজ তটস্থ হয়ে গেল। আচমকা সে বলে উঠল, তা কি করে হয়? আমার কাবিনের টাকা তুমি কেন দিবে? আমি দিব, সেটা আমার হক। সব দিতে পারবো না, তবুও যতটুকু পারি ততটুকুই দিব। বড় ফুপু খুশি হলেন, বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, মন খুশি করে দিলে বাবা। অর্নিলা চুপচাপ বসে টাকার হিসেব দেখছিল। সে বুঝতে পারছিল
এত টাকা কে কাকে দিবে? তাকে ফস করেই বড় ফুপুকে জিজ্ঞাসা করলো, টাকা কাকে দিবে বড় ফুপু? কেন, তোকে দিবে? এখন সব না, অল্প কিছু তোকে দিবে। এটা তোর হক, বুঝলি মেয়ে? বিয়ের সময় কাবিনের এই টাকাটা তুই পাবি। অর্ণিলা মাথা দোলালো, ফস করেই বলে উঠল, তাহলে বাকি টাকা কখন দিবে? ডিভোর্সের পর? উপস্থিত সকলে হতভম্ব। কেউ কেউ উচ্চ স্বরে হেসে উঠল। সারফারাজ শেহেদাতের বিষম লেগে গেল। এই মেয়ে তো জোড়া হবার আগেই আলাদা হবার চিন্তা ভাবনাই আছে। বড় ফুপু জিহবা কামড়ে বলল, হে এসব কি কথা? তওবা পরমাইয়া। অর্ণিলা উঁচু গলায় বলতে লাগলো, তওবা তওবা। উপস্থিত সকলে হাসতে হাসতে গড়াগড়ি খাবার অবস্থা। ফরহাদ হেসে হেসে সারফারাজের মুখ দেখছে। সে রাগী চোখে দেখছে অর্ণিলাকে। ইচ্ছে করছে মেয়েটাকে কষি একটা দিতে। কাজী সাহেব বহু কষ্টে হাসি থামিয়ে বিয়ে পড়ানো শুরু করলেন। সারফারাজ একটু বাদে বাদে অর্ণিলাকে দেখছে। তার মন খচখচ করছে কোনো এক কারণে। সে বারবার সামনে তাকিয়ে মাথা নিচু করে ফেলছে। সারফারাজ সামনে ফিরল, অভদ্র হাসি হেসে। নিয়াজ এই দিকেই তাকিয়ে আছে। এই ছেলেটার শিক্ষা এখনো হয়নি। সারফারাজ এবার একটু গা ঘেঁষেই বসলো অর্ণিলার। অর্ণিলা কপাল কুঁচকে ফেলল। ফারাজ ভাইয়ের দিকে মুখ করে ফিসফিস করে বলল, আর কত এদিকে বসবেন? আমার কোলে বসে পড়বেন নাকি ফারাজ ভাই? চুপ গাধি, কবুল বল, সময় চলে যাচ্ছে। অর্ণিলা জোরে জোরে বলল, কবুল কবুল। কাজী সাহেব শুকনো মুখে অর্ণিলার দিকে তাকিয়ে বললেন, মা, এখন না তো, আমি কথা শেষ করে নিই। তোমার তো দেখছি তর সইছে না। অর্ণিলা বোকার মতো সবার মুখের দিকে তাকিয়ে রইল। সবাই হাসি থামানোর চেষ্টা করছে। এমনকি ফারাজ ভাইও মুখ টিপে হাসছে। লজ্জায় সে মাথা নিচু করে ফেলেছে। এবার আর কারো কথা কানে যাচ্ছে না তার। ফারাজ ভাই তার সাথে এমন করলো? হুম। সবাই হাসছে তাকে দেখে। আর তার কথা বলবে না সে ভাইয়ের সাথে? কাজী সাহেব এবার ধীর স্বরে বলেন, মা, এবার কবুল বলো। খাবারের ব্যবস্থা করা হয়েছে বাড়ির ছাদে। বিশাল বড় বাড়ির এই ছাদ, বিশাল। আয়োজনে কোনো ত্রুটি নেই। ছোট ফুপু এসে বড় ফুপুর কানে কানে বলছে, আপা, রান্না নাকি খুব ভালো হয়েছে। আমার শাশুড়ি বলছিল গরুর গোশত নাকি ভালো রান্না করেছে, কিন্তু মাছ নাকি ভালো না। রুই মাছে কেমন যেন গন্ধ গন্ধ। এই সমস্ত। রিয়াদের বাপ বলল, মুরগির রোস্ট ভালো ছিল, কিন্তু পোলাও গরম আসছিল না। এটা কোনো কথা বলেন তো? আমরা কুটুম না, আমাদের এমন আতিথেয়তা করলে হয়? বড় কুকুর ইচ্ছা করলো একটা ধমক দিয়ে বলতে, গাধি রে গাধি, রান্না ভালোই আছে, তোর মুখ নষ্ট, তাই এসে এখানে এমন কথা বলছিস। কিন্তু বহু কষ্টে নিজেকে সংযত করলেন। তার বোনের স্বভাব ভালো না, খুব ছোট কারণেই কেঁদে ফেঁদে একাকার। দেখা যাবে বাড়ি বিয়ে মরা বাড়ি করে উঠবে। শান্ত স্বরে বললেন, থাক, তুই একদিন ওদের দাওয়াত করে খাইয়ে দিস, তখন বুঝে যাবে আতিথেয়তা কাকে বলে। ছোট পুকুর মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ চকচক করছিল। আগ্রহ নিয়ে বলল, ঠিক বলছো আপা, কিন্তু আপা, খাবার কিন্তু আমার কাছে ভালোই লাগছে। ওই বোরহানিটা আছে না, ওটা খেতে একদম দারুণ। সবার খাবার দাবার ওপরে ব্যবস্থা করা হলেও অর্ণিলা আর তার ভাই বোনদের ঘরের খাবার দেওয়া হয়েছে। ছাদের চারিদিকে রেলিং দেওয়া নেই, সেখানে বাচ্চাদের যাওয়া নিষেধ। সদ্য বিয়ে হওয়া অর্ণিলার ক্ষেত্রেও তাই। সবচেয়ে উড়নচণ্ডী তো সে একাই। এদিকে সারফারাজ দাঁড়িয়ে ফরহাদের সাথে কথা বলছে। হঠাৎ করেই কান্নার আওয়াজ, এর মধ্যে চিৎকার চেঁচামেচির আওয়াজ। দুজন ফিরে পেছনে তাকিয়ে দেখল অর্ণিলা ছুটছে। ছুটতে তার শাড়ি খুলে যাচ্ছে। ওইদিকে তার নজরই নেই। আরাফাত তার রোস্ট নিয়ে ভেগেছে। রোস্ট উদ্ধারের অভিযানে সে ব্যস্ত। শ্রেয়মী এসে তাকে জাপটে ধরতেই রোস্টের জন্য সে মরা কান্না কাঁদছে। সারফারাজ কপাল চাপড়ে বিড়বিড় করে বলতে লাগলো, অন্য বউরা টেনশনে খাওয়ার কথা ভুলেই যায়, এদিকে আমার বউ
মুরগির রোস্ট নিয়ে ঝগড়া করছে। বাহ, কি ভাগ্য আমার! ফরহাদ তাল মিলিয়ে বলল, একদম ফ্রেমে বাঁধিয়ে ঘরে সাজিয়ে রাখার মতো। আমি সরফরাজ শেহদাদ, বয়স 22 ছুঁই ছুঁই। ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি ঢাকা মেডিকেলে। পাক্কা 2 বছর বাদে আমার ইন্টার্নশিপ শুরু হবে, তাই পড়াশোনার ভীষণ চাপ। এই চাপের মধ্যেও মোহনগঞ্জ এসেছি পরিবারের সাথে দেখা করতে। যদিও আসা হয় না, তবু এই বছরের মধ্যে আমার একটু বেশিই আসা হয়েছে। প্রথমবার এসেছিলাম মাস 3 আগে, হঠাৎ শামসের শিকদারের মৃত্যুর খবর পেয়ে। তিনি বিশাল ধনী ছিলেন, হ্যাঁ, আমাদের চেয়েও অবশ্য। তার একমাত্র কন্যা অর্নিলা অথৈকে দেখেছিলাম বাবার লাশের পাশে বসে কাঁদতে। চিৎকার করে কাঁদে মেয়েটা। আগে কখনো এইভাবে কাঁদতে দেখিনি, কিংবা ওর ক্ষেত্রে কখনো মনোযোগও দেইনি। মাঝে মাঝে মনে হতো মেয়েটা একটু ঢং করেই চিৎকার করে কাঁদে। সেদিন ওর কান্না দেখে মনে হলো ও সত্যিই বড় দুঃখ পেয়েছে। মনের গহীনে বিষণ্ণতা ভর করে উঠল। মন চাইল আমি নিজে গিয়ে ওর কান্না থামিয়ে দেই। মেয়েটা ব্যাকুল হয়ে কাঁদছে। দিন দুয়েক বাদে ফেরত এলাম ঈদ উপলক্ষে আবার যাওয়া। অথচ এই সপ্তাহখানেক বাদেই আমার টার্ম এক্সাম। হেলাফেলা করার সময় নেই একদম। আজ না ফিরলেই নয়। তবে এবার বাড়ি এসে ভীষণ বড় একটা কাণ্ড ঘটল। আমার বিয়ে হয়ে গেল। কি আশ্চর্য ঘটনা! অথচ বিয়ের কয়েক ঘন্টা আগেও আমাকে জানানো হলো আমার বিয়ে। বিয়ে নিয়ে তেমন কোনো উন্মাদনা নেই আমার মাঝে, থাকার কথাও না। মনে হলো এটার নামমাত্র একটা বিয়ে। রাত এখন বাজে 11:30। 11:45 ট্রেন ছাড়বে। পুরো ট্রেনের কেবিনে আমি একা। একা থাকতে ভালো লাগে। পুরোপুরি ইন্ট্রোভার্ট স্বভাব আমার। নেই, কিন্তু আবার বেশি মিশতেও ভালো লাগে না। কিছুক্ষণ আগে আমার বাবা আর চাচতো ভাই ফরহাদ আমায় বিদায় দিয়ে বাড়ির জন্য রওনা দিয়েছে। ট্রেনের এক কোণে আমি একা বসে। গরম লাগছে, তবুও ফ্লাক্স থেকে গরম গরম চা বের করে চুমুক দিলাম। বেশি গরম লাগলে গরম চা খেতে হয়, বিষে বিষের বিষক্ষয়। একা কেবিনে আধশোয়া অবস্থায় বসে আছি। গায়ে পাতলা একটা চাদর, নিভো নিভো আলো জ্বলছে। অথচ এখন আমার এখানে থাকার কথা ছিল না। উচিত ছিল একটা সুন্দর ঘরের, যেই ঘর পুরো ফুলের গন্ধে ম ম করবে। সাদা বিছানা, চাদর জুড়ে নানান রঙের ফুলের সমারোহ। কোনো এক রমণী বিছানার মাঝে বসে আমার জন্য অপেক্ষা করবে। আমি তার কাছে যাব, পাশে বসে গল্প করব, কোনো এক বাহানায় তাকে ছোঁয়ার চেষ্টা করব, হুট করে তার কোলে মাথা রাখব। প্রেম প্রেম স্বভাব না থাকলেও তখন মন ভরে প্রেম জাগবে। খুব দুষ্টু মিষ্টি কথা বলে তাকে হাসাবো। মেয়ে হাসলো মানেই ফাঁদে পড়ে গেল। একটা সুন্দর প্রেমের সূচনা আমার হতেই পারত, কিন্তু এমন কিছুই হলো না। যার সাথে বিয়ে হলো তাকেও আমার বিশেষ পছন্দ নয়। অপছন্দের কারণ সে নয়, তার বাবা। তার বাবার চরিত্র কখনোই ভালো ছিল না। বিভিন্ন নারীর সাথে তার অবৈধ মেলামেশা আর সম্পর্ক। বৃহৎ ধনী হবার এই যেন এক লাভ। নিজের ফুপুকে কখনো সুখী দেখতে পাইনি। প্রায়ই দেখতাম আমাদের বাড়িতে এসে মায়ের পাশে বসে কাঁদত। তার কান্না আমায় বড্ড বেশি পীড়া দিত। কিছুদিন পর পরই ফুপার সাথে ঝগড়া করে ফুপু আমাদের বাসায় এসে আশ্রয় নিতেন। ছোট থেকেই আমি ভীষণ লাজুক, অথচ আমার ফুপুর কাছে আমি অনেক মিশুকে। ফুপুর সাথে কথা বললে মন ভালো হয়ে যেত। আমার মনে আছে একবার ফুপু হাসাতে হাসতে আমায় বলেছিল, শোন বাবা, আমি যদি মরে যাই তাহলে তুই বড় হয়ে আমার মেয়ের দায়ভার নিবি। কথাটা তখন নেহাত আমি বুঝিনি। পেছন ফিরে দেখি অনি একটা খেলনা গাড়ি নিয়ে আরাফাতের সাথে ঝগড়া করছে। আরাফাত হচ্ছে তার চোখের বালি। কোনো দিন তাদের মিশ খায়নি, অথচ দিন শেষে সেই আরাফাতের সাথেই তার অনেক ভাব। সেই ঘটনার পর ফুপু আর একদিনও বাঁচেনি। রাতের পর তার মৃত্যুর সংবাদ আমায় নিস্তব্ধ করে দিল। আমার খুব করে মনে আছে, ঘড়ির দিকে তাকিয়ে আমি দেখি তখন সবে 1টা বাজে। মা ঘরের আলো জ্বালাতে আমার ঘুম ভেঙে যায়।
ছোটাছুটি, কান্নাকাটির আওয়াজ। ফুপু আমাদের সেই আদিম যুগের বাড়ির একটা কোণের ঘরে ফ্যানের সাথে ঝুলেছিলেন। আরাফাত আমার পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন। মায়ের কোলে অর্নিলা সেই তার বিখ্যাত ভঙ্গিতে কাঁদছে। মায়ের মৃত্যু, তখনও বোধহয় সে বোঝে না। তাহলে কেন কাঁদছিল? মায়ের কান্না আমার অবাক করেনি, অথচ বাবার চোখের অশ্রু জল আমায় হতবাক করেছিল। কখনো তাকে আমি কাঁদতে দেখিনি। সেই ঘরটাই আজ বাবার স্টাডি রুম। বিশাল বিশাল কাগজপত্র দিয়ে ভরা সেই ঘর। দিনের বেশিরভাগ সময়ই সেই ঘরেই তিনি সময় কাটান। বোনকে কত ভালোবাসতেন, এরপর বোধহয় আর বলার প্রয়োজন নেই। সেই কাঁদো মেয়েটাকে মা আমার বিছানার উপরে রেখে চলে গেলেন। দায়িত্ব দিয়ে গেলেন আমাকে। অর্নিলা আমার বিছানার ওপরে বসে হাত পা ছড়িয়ে কাঁদছে। সেদিন প্রথমবারের মতো তাকে আমি আগলে নিয়েছিলাম, জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছিলাম। সেটাই প্রথম আর সেটাই শেষ। এরপর আর কখনো তাকে আমি অমন আবেগ নিয়ে জড়িয়ে ধরিনি, অমন করে স্নেহ ভরে তাকে আবদ্ধ করিনি। তার উপর আমার অদ্ভুত এক রাগ জন্মাতে লাগলো। কারণ কারণ ছিল তার বাবা। তার বাবা একজন চরিত্রহীন পুরুষ, কাপুরুষ। অথচ সেই কাপুরুষের মৃত্যুতে সেই মেয়ে কাঁদছিল। আমার রাগ হচ্ছিল। আমার জীবনে তার বাবার চেয়ে বেশি ঘৃণা আমি কাউকেই করিনি। অথচ অর্নিলা তার জীবনে হয়তো তার বাবার থেকে বেশি ভালো কাউকেই বাসিনি। কি অদ্ভুত অমিল আমাদের! বাবার রক্তই তো তার শরীরে বইছে। আচ্ছা, সেই কি তার বাবার মতোই হবে? তাদের তো একই বংশ। নিয়াজের সৎ চরিত্রে আমায় অবাক করেনি। জানা ছিল এমনই হবে। তাদের বংশ কুলসিত, নীচ, জঘন্য, পুরো একটা বদ্ধ জলাশয়। এই জলাশয়ে কোনো পদ্মফুল ফুটতে পারে না। অর্নিলার থেকে এমনটা আমি আশা করি না। তবুও তাকে পুরোপুরি ঘৃণা করতে পারি না। আমি বোধহয় মাঝামাঝি আছি। না পারছি তাকে পুরোপুরি ঘৃণা করতে, আর না পারছি ভালোবাসতে। কারণ দিন শেষে আমিও আমার ফুপুর একটা ছায়া তার মধ্যে দেখতে পাই। তবুও যদি অর্নিলা আমায় ঠকায়, তবুও আমি অবাক হব না, মেনে নিব। এটা তার বংশের রোগ। ডিএনএ বলেও তো কিছু একটা আছে। আনমনে হেসে উঠলাম। অনেক ভাবা হয়েছে, আর না, ঘুমাতে হবে। ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। সারফারাজ হলে থাকে না, থাকে ভাড়া বাড়িতে। কলেজ থেকে সেই বাসা দূরে নয়। চিৎকার চেঁচামেচি তার পড়া হয় না। যখন সে পড়তে বসে তখন চারিদিকে থাকতে হবে নিস্তব্ধ। তার সমস্ত মনোযোগ থাকে পড়ার মধ্যে। সেই ঘটনার পরের দিন পেরিয়ে গেছে, গেছে মাস পেরিয়ে। পড়াশোনার সাথে অধিক ভাব হবার সুবাদে সবার থেকে তার যোগাযোগ অনেক দূরে। ওই রোজ একবার মা ফোন করে খবর নেয়, বাবা ফোন করে পড়াশোনার কথা জিজ্ঞাসা করে। ব্যাস, এতেই সমাপ্ত। কখনো অর্নিলা তাকে ফোন করে কিছু জিজ্ঞাসা করেনি, কথাও বলেনি। সেও কখনো ফোন করেনি, করার দরকার পড়েনি অবশ্য। রেজাল্ট বের হবার পর আরাফাত একবার ফোন করেছিল। দুজনেই গোল্ডেন প্লাস পেয়েছে। বেশ ভালো, এমনটা আশা করিনি। আরাফাত ভালো ছাত্র হলেও অর্নিলার থেকে কখনো আশা করা যায় না। অর্নিলা কমার্সের স্টুডেন্ট, আর আরাফাত সায়েন্সের। পড়াশোনার সাথে আরাফাতের যতটা ঘনিষ্ঠতা, ঠিক ততটাই দূরত্ব অর্নিলার সাথে। সারফারাজ তো বুক পাকিয়েই মনে মনেই বলল, এই মেয়ে পেয়েছে গোল্ডেন, নিশ্চিত পাশে কোনো ভালো মেয়ে পড়েছিল, দেখে দেখে লিখেই পাশ করেছে। তা নয় তো আর কি। সারফারাজ তো নিশ্চিত ছিল এই মেয়ে ডাব্বা মারবে, নয়তোবা খুব কষ্টে পাশ করবে। তার এই বিরাট অর্জনে সে একটু বিস্মিত। ভালোই মাস পেরিয়ে যাচ্ছে। সারফারাজের তৃতীয় ফেজ শেষে, এবার চতুর্থ ফেজে পদার্পণ। এই তো শেষ বছর। কোনো মতে এবারের 1.5টা বছর কাটিয়ে দিতে পারলেই বাঁচে। ইদানিং পড়াশোনার থেকেও কেমন যেন একটা বিতৃষ্ণা চলে এসেছে। শুভ এই কথা শুনে ব্যঙ্গ করে হাসল। শাহাদাত তাচ্ছিল্য করে বলল, বললি বেশ, গ্রেট সারফারাজ শেহদাতের নাকি পড়াশোনায় বিতৃষ্ণা চলে এসেছে। আয় হায়,
এ কি কাণ্ড! দেশবাসী তবে যে একজন জ্ঞানীর ছায়া থেকে বিতাড়িত হলো। সে শাহাদাত অনেক কটূক্তি করে। অট্ট হাসিতে মেতে উঠল সে। যোগ দিল শুভ নিজেও। বলে উঠল, দেখবি, বেশি দিন আর দূরে নেই। খুব জলদিই তুই বড় ডাক্তার হয়ে যাবি, কত বড় সার্জেন্ট, আর আমরা হব তোর চেলাবেলা। আবারও কটাক্ষ। তবুও যতই কটাক্ষ করুক, সারফারাজের আর কোনো বন্ধু নেই এই দুটি ছাড়া। তাদের কথায় সে হেসে উড়িয়ে দিল। তারা তিনজনই নীলক্ষেত থেকে বই কিনে বের হলো। শাহাদাত তার ঘাড়ে হাত রেখে বলে উঠল, কি ব্যাপার ব্রাদার, এই না পড়াশোনায় বিতৃষ্ণা চলে এসেছে, এখন দেখি বইপত্র কিনে ফেললি। তোদের চেলাবেলা বানাতে হবে না, তাই এই কাজ। শুভ চিকন স্বরে বলল, ওই, বিতৃষ্ণা না সাই, বাড়িতে নতুন বউ রেখে এসেছে, ব্যাটার তর সইছে না। হয়েছে, আমরা সব বুঝি। উত্তেজনায় চেক কর, ব্লাড প্রেশার বেড়ে গেল কিনা। সারফারাজ কথা বাড়ালো না। শাহাদাত ফিসফিসিয়ে বলল, কি হলো, চুপসে গেলি যে? কিছু না, আমার একটু ওয়েদার চেঞ্জের দরকার, এছাড়া আর কিছুই না। তাহলে চলে যা বাড়িতে, দেখে আয় বউকে। না, মোহনগঞ্জ যাব না, অন্য কোথাও যাই চল। দেখা যাক, সবাই আমাদের ব্যাচের নাকি কোথাও যাওয়ার প্ল্যান করছে। দেখি ওরা কি প্ল্যান করে। আমারও গা ম্যাজম্যাজ করছে, একটা ট্যুর দেওয়া দরকার। শাহাদাত বলল, এই কথা স্যারকে বললাম। স্যার বলল, পুরো হাসপাতালটা দর্শন করে আসো, মন না ভরলে মর্গে যাও। মৃতদেহ দেখলে শরীরে আচানক যেন আগুন ধরে যায়। তোমারও তাই হবে। নারীর মৃতদেহ দেখো না বটে, আমি সেটা দেখতে বলিনি। সারফারাজ হেসে উঠল। শুভও হেসে উঠল জোরে। শাহাদাত মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার যে আমায় কিভাবে, বুঝলাম না। তিন বন্ধু জট পাকিয়ে গেল টিএসসির মোড়ে। দুপুরের খা খা রোদ্দুর। রাস্তাঘাটে তেমন লোকজনের ভিড় নেই। একদল কলেজ ড্রেস পরা মেয়েরা রাস্তার ধারে দিয়ে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছে। চোখ পড়ল শহীদ মিনারের দিকে। কয়েক জোড়া ছেলে মেয়ে একসাথে ঘুরছে, মিলে মিশে ছবি তুলছে। ছবি তুলতে গিয়ে গায়ের ওপর পড়ে যাচ্ছে। আশ্চর্য কারবার! কোন ফাঁকে ছেলেটা মেয়ের কোমরে হাত রেখে ছবি তুলে ফেলল বোঝা গেল না। মেয়ে হাসছে, কিছু বলছে না। সারফারাজ কপাল কুঁচকে ফেলল। শাহাদাত বলল, এই হচ্ছে নতুন জেনারেশন, কলেজ ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, আরও কত ফ্রেন্ড। শুভ বলে উঠল, কলেজে উঠেই সব উড়নচণ্ডী হয়ে যায়। কলেজে প্রথম বছর তো উল্লাসে কাটাক, বছর ঘুরতে না ঘুরতেই পড়াশোনার ওপর আছাড় খেয়ে পড়বে। সারফারাজ ভাবছিল অন্য কিছু। শাহাদাত আচমকা বলল, কি রে ফারাজ, তোর বউ তো এবার কলেজে, তা ওর খোঁজ খবর নিস তো ঠিক করে? এখনকার যা দিন, দেখিস তোর পিচ্চি বউ না আবার কোনো ছেলের ফাঁদে পড়ে যায়। সারফারাজ মুখ বাঁকিয়ে বলল, সে যাক, জেনে শুনে কেউ নিজেকে বলির বাকরা বানায় না। কথাটা শুনে মনে হচ্ছে তোর বউ বহুত ডেঞ্জারাস পাবলিক। তার বলতে ছোট মরিচে ঝাল বেশি, ওর যা তেজ, ওকে ঘুরাবে কোন ছেলে, এমন সাধ্য আছে কজনের। সহসা কথাগুলো বলে দিলেও মনে একটু খটকা লাগলো যেন কোথাও। বাসায় ফেরার পর মনে পড়ল, অর্নিলার কোনো ব্যাপারেই তো তার জিজ্ঞাসা করা হয়নি। কোন কলেজে ভর্তি হয়েছে, পড়ালেখা কেমন চলছে, এই সব কিছু। বইয়ের স্তূপগুলো টেবিলে রেখে ফোনটা হাতে নিল। মায়ের নাম্বারটা ডায়াল করার পরেও আরাফাত কলটা ধরলো। আরাফাত ফোনটা রিসিভ করেই সালাম না দিয়েই বলে উঠল, হ্যাঁ বল। বল মানে, সালাম দিতে জানিস না? ও, আসসালামু আলাইকুম ভাইয়া। বল এবার, কি হয়েছে? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, কোচিং আছে, আমি এক্ষুনি রেডি হয়ে বের হব। কলেজ কেমন হচ্ছে তোর? ভালোই হচ্ছে। ভালো মতো ক্লাস করছিস তো? রোজ ক্লাস হয়? হ্যাঁ, হয় তো। অনির পড়ালেখার কি খবর রে? আমি কি করে জানবো ওর পড়ালেখার কি খবর? আমি কি ওর কলেজে পড়ি নাকি? কেন, তুই কোন কলেজে? আমি তো বয়েজ কলেজে, আর ওর হচ্ছে গার্লস কলেজ। এভাবেও বুড়ির পড়ালেখার খবর আমি জানি না। নতুন ফোন পেয়ে সারাদিন ফোন নিয়ে গুতাগুতি করে। ও নতুন ফোন পেয়েছে? হ্যাঁ, কেন তুই জানিস না? আমি নাম্বার মেসেজ করে দেই, ওর খবর ওর থেকেই নে।
আমি রাখলাম বলেই ধপ করে ফোনটা কেটে দিল। বাবা মহা ব্যস্ত সকলে। সারফরাজ ফোনটা টেবিলে রেখে ভাবতে লাগলো, অনি ফোন পেয়েছে, কই তাকে তো কেউ বলল না। আর সারাদিন ফোন নিয়ে গুতগুতি কিসের? কার সাথে আবার কথা বলে এত? কই তাকে তো কখনো ফোন করেনি। এর মধ্যে টুং টুং শব্দ এলো। আরাফাতের মেসেজ এসেছে, অনির নাম্বার পাঠিয়েছে সে। ট্যুরে সবাই গেল বান্দরবন, অথচ সারফারাজের মন অন্য কোথাও পড়ে থাকার কারণে তাকে মোহনগঞ্জ ফেরত আসতে হলো। অনিলার ফোন নাম্বার থাকা সত্ত্বেও তাকে ফোন দিতে পারেনি সে। কেন পারেনি? কারণ কখনোই ফোনে আলাদাভাবে তাদের কথা হয়নি। আচমকা এবার ফোন করাটাও কেমন যেন অস্বস্তিতে ফেলে দেয়। লজ্জায় কাউকে মুখ ফুটে বলতেও পারছে না। অনিলার খোঁজ নিতে তার বড্ড ইচ্ছে হয়। আর কেউই তাকে সেধে জানাতে চায় না অর্নিলার কথা। সবার কাছেই বিয়েটার নাম মাত্র। ফারাজের কাছেও তো তাই হওয়া চাই, হচ্ছে না। কেমন যেন সবটা গুলিয়ে যাচ্ছে হঠাৎ তার আগমনে। সবাই যেন হতভম্ব। শাহিনুর বেগম দরজার কাছে দাঁড়িয়ে অবাক স্বরে বললেন, কখনো তো ফোন ছাড়া আসো না, আজ হঠাৎ? শরীর ঠিক আছে তো তোমার? সারফরাজ হাসার চেষ্টা করলো, ব্যাগ হাতে ভেতরে পা রাখলো। এই ভর দুপুরবেলা দরজায় কে এলো দেখার জন্য বাবাও এগিয়ে এলো। দরজার সামনে সারফরাজকে দেখতে পেয়ে একটু বিভ্রান্ত হলেন। মৃদু স্বরে বললেন, সাবধানে এসেছো তো? শাহিনুর বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে জবাব দিলেন, দেখো না, কিছু না বলেই হুট করে চলে এলো। বাবা, তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছি। পরীক্ষা শেষে সবাই ঘুরতে গেল, তাই ভাবলাম আমিও যাই। সবার সাথে তুমিও গেলে না কেন? বাবার প্রশ্নে একটু হকচকিয়ে গেল সারফরাজ। তার হঠাৎ আগমনে সবাই এত অবাক হবে বুঝতে পারেনি। কে জানে কে কি ভাবছে। দ্রুত সামলে নিল, বলে উঠল, আমার একটু রেস্ট দরকার বাবা, পড়াশোনায় ঠিক করে হচ্ছে না, তাই একটু বাড়িতে চলে এলাম। বেশ, যাও ঘরে যাও, ফ্রেশ হয়ে নাও। তোমার মা এবার রান্নাঘরে গিয়ে তোমার জন্য রাঁধতে শুরু করবে, সময় নষ্ট করো না। অতঃপর বাবা এগিয়ে গেলেন স্টাডি রুমে। এখন তিনি অবসরপ্রাপ্ত। সারাটা দিনই বসে বসে বই পড়ে কাটিয়ে দেন। এছাড়া টুকটাক কিছু কাজ। সারফরাজ ব্যাগ হাতে নিজের ঘরের দিকে রওনা দিল। পথিমধ্যে একটু থামলো। আচ্ছা, তার ঘরে কি আবার অনিলা দখল করে নিয়েছে নাকি? না, নিশ্চিত এমনটা হবে না। আশঙ্কা খুবই কম। তা সত্ত্বেও একটু আশা বাঁচছিল মনে, হয়তো অর্নিলাকে ঘরে দেখবে। কিন্তু কই, অর্নিলা কোথায়? কোথায় কে? তার ঘর আগের মতোই আছে। বিছানা, বইপত্র, অন্যান্য জিনিস সবই জায়গা মতো, কিছুই বদলায়নি। বিছানার চাদরটাও অবধি নষ্ট হয়নি। বোঝাই যাচ্ছে তার অনুপস্থিতিতে তার ঘরে বিশেষ কারোর আগমন ঘটেনি। বিশেষ কেউ? হ্যাঁ, বোঝাই যাচ্ছে সে কে। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিল সারফরাজ। কাপড় বদলে ঘর ছেড়ে বের হতেই দেখল ডাইনিং টেবিলে বসে আরাফাত খাচ্ছে। পাশেই তার ব্যাগ। এক্ষুনি খেয়ে দিয়ে বোধহয় পড়তে যাবে। আরাফাত তার দিকে ফিরে হাসলো। কথা বলতে পারলো না খাবারের কারণে। তার বোধহয় অনেক তাড়া। শাহিনুর বেগম এসে খাবার বাড়লেন সারফারাজের জন্য। চেয়ারে বসে এদিক থেকে ওদিকে তাকাচ্ছে। অনিকে কোথাও দেখা যাচ্ছে না। ঘড়ির কাঁটা বরাবর 2:30 বাজে। অর্ণিলা কি এখনো বাসায় আসেনি? মা না থাকলে আরাফাতকে জিজ্ঞাসা করা যেত, কিন্তু মা যেন এখান থেকে সরছেই না। আরাফাতের খাওয়াও শেষ হয়ে যাচ্ছে, একে পরে আর পাওয়া যাবে না। সারফারাজ বলে উঠল, লেবু কোথায়? লেবু? লেবু খাবে তুমি? তোমার তো লেবু পছন্দ না ফারাজ, জানি, কিন্তু আজ একটা খেয়ে দেখব। আচ্ছা, আমি কেটে নিয়ে আসছি। রান্নাঘরে চলে গেলেন শাহিনুর বেগম। আরাফাত ঢকঢক করে পুরো এক গ্লাসের পানি শেষ করে উঠে দাঁড়ালো। সারফরাজ মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? কোচিংয়ে। আজ পরীক্ষা আছে কোচিংয়ে? ও আচ্ছা, এত জলদি পরীক্ষা? তোদের তো কলেজে এইসবে শুরু হলো। এইসবে না, অলরেডি 4 মাসের মতো ক্রস করে গেছে, আর কলেজেও এক্সাম শুরু হয়ে গেছে। ও,
তা তোরই শুধু কলেজ আছে, আরেকজনের কই? কে, বুড়ি? ও যাবে না তোর সাথে? না, ও তো আমার সাথে যায় না। ওর কোচিং শুরু হয় বিকাল থেকে। তো মেম সাহেব কোথায়? বাড়িতে তো নেই। আরাফাত জবাব দিতে যাবে, অমনি শাহিনুর বেগমের মাঝে এসে শোধালো, কে বাড়িতে নেই ফারাজ? ফারাজ চুপসে গেল। তার চোখ মুখ শুকনো হয়ে গেল। মনে হলো খুব বড় অন্যায় করে ফেলেছে সে। এক লোকমা ভাত মুখে দিল। আরাফাত ব্যাগ কাঁধে নিয়ে বলল, বুড়ির কথা জিজ্ঞাসা করছে মা, আমি এখন যাই। সাবধানে যেও। রাস্তার মাঝে সাইকেল চালানোর কোনো দরকার নেই। একটু উঁচু স্বরেই কথাগুলো বলল। আরাফাতের কানে তাও কথাগুলো যেন গেল না। দুটো লেবুর টুকরো ফারাজের পাতে দিয়ে পাশে বসে পড়লেন। গ্লাসে পানি ঢেলে বললেন, অনিলা তো বাসায় নেই। ও কোন বান্ধবীর বাসায় আজ দুপুরে দাওয়াত ছিল, সেখানেই গেছে। বিকালে এসে পড়বে। ফারাজ গম্ভীর স্বরে বলল, তা জেনে আমি কি করব মা? জিজ্ঞাসা করছিলাম ওর পড়াশোনার কথা। অনর্গল মিথ্যা কথাগুলো বলে দিল সে। শাহিনুর বেগম ভাবলেন, ছেলে বুঝি অভিমানে কথাগুলো বলল। মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আমরা তোমায় বুঝি, সবই বুঝি। বিয়েটা নিয়ে তুমি এখনো রেগে আছো। রেগে থেকো না, দেখবে একদিন অর্নিলা ঠিকই তোমার যোগ্য হয়ে উঠবে। বেচারি এখনো ছোট তো। ফারাজ কথা কানে নিল না, নিশ্চুপে খেতে লাগলো। বেশি রেগে গেলে এমন নিশ্চুপ হয়ে যায় সে। কিন্তু আজ সে চুপসে গেছে ভয়ে, লজ্জায়। তার খুব লজ্জা লাগছে। এর আগে কখনোই তো অর্নির কথা জিজ্ঞাসা করেনি। পাশাপাশি এক টেবিলে বসে খেলেও তার সাথে একটা কথাও বলেনি। আজ হঠাৎ এইভাবে জিজ্ঞাসা করতে গিয়ে তার স্বর আটকে যাচ্ছে। শাহিনুর বেগমও চুপসে গেলেন। এই কারণেই ফোনেও অর্নিলার ব্যাপারে কথা বলেন না তিনি। ভয় হয় ভীষণ। আবার অর্নিলাকেও ফেলে দিতে পারেন না। কি যে একটা যন্ত্রণা। বিকালের দিকে ফারাজ বসার ঘরেই সোফাতে বসে বই পড়ছিল। দরজায় কেউ কড়া নাড়তেই ফারাজ উঠে দরজা খুলে দিল। বইয়ের পাতা থেকে মুখ সরিয়ে সামনে তাকাতেই সেকেন্ড কয়েকের জন্য থমকে গেল সে। খোলা চুলে অর্নিলা দাঁড়ানো, বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফারাজ ভাইয়ের দিকে। পরনে তার লাল কালো রঙের পাতলা একটা শাড়ি। সাজগোজ কিছু না থাকলেও ঠোঁট জুড়ে লাল রঙের আবরণ। এমন সাজ! আশ্চর্যিত দৃষ্টিতে চেয়ে রইল সরফরাজ। বিয়ের দিনেও মেয়েটা বোধহয় এতটাও সাজেনি। আজ হঠাৎ কি দরকার? সব কিছু তালগোল পাকিয়ে গেল। সত্যি সত্যি কোনো ছেলের সাথে আবার? সরফরাজ তটস্থ হয়ে গেল। এত আগে কিছু ভেবে ফেলা ঠিক না। অর্নিলা অবাক স্বরে বলল, ফারাজ ভাই, আপনি কবে এলেন? আজ। তুই কোথায় গিয়েছিলি অনি? আর এত সেজেগুজে কি করছিলি? অনি দাঁতে এক পাটি বের করে হাসলো। জুতো খুলতে খুলতে বলল, ও, আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল না, ওখানে গেলাম। শাড়ি পরে গিয়েছিলি? ভীষণ অদ্ভুত প্রশ্ন। প্রশ্নটা সে নিজেও করে চুপ হয়ে গেল। মনে হলো প্রশ্ন করা ঠিক হয়নি। কিন্তু অনি সহজ গলায় জবাব দিয়ে দিল, না তো, ওই ওদের ওখানে পড়লাম, সবাই শাড়ি পরে ছবি তুলবে, তাই আশার আম্মু আমাকেও শাড়ি পরিয়ে দিল। অনি সোজা ঘরে ঢুকে গেল। সরফরাজ নিশ্চুপ হয়ে উত্তর শুনল। অনিকে আরেক দফা দেখে আবারও চমকে গেল। অনির স্বাস্থ্য একটু ভালো, একটু ভালো না, অনেকই ভালো। তাই অমন পাতলা শাড়িতে তাকে যেন একটু বেশি আকর্ষণীয় লাগছিল। তবু চোখ সরিয়ে নিল সে। এদিকে অর্নিলা জিজ্ঞাসা করলো, সরফরাজ ভাই, আপনি কতদিন থাকবেন? কেন? এটা কেন জিজ্ঞাসা করছিস? আমরা সবাই পিকনিকে যাব, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। মানুষ গুনতে হবে তো, আপনি গেলে একজন মেম্বার বাড়বে আর কি। সরফরাজ জবাব দিল না, হনহন করে ঘরে চলে গেল। অর্নিলা মুখ ভেঙচি কাটল। এই ফারাজ ভাই হঠাৎ হঠাৎ কি মনে করে যায়, রাগ করে বসে বুঝতে পারে না। টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে ঠোঁটটা মুছতে মুছতে সে ঘরের দিকে গেল। তার জোর গলায় ডাকতে লাগলো, মামুনি, মামুনি, আমি এসে পড়েছি।